আশা করি ভালো আছেন। আমি আজকে একদিন বাসার সামনে দাঁড়িয়ে টেমসের পাড়ে। তো যাই হোক, আজকের যে বিষয় সেটা হচ্ছে ইংলিশের বুস্টার ডোজ। আসলে কেন আমি কথাগুলো বলছি, মানে কেন এটার নাম বুস্টার ডোজ, এটা একটু গেলেই বুঝতে পারবেন। যেমন ধরেন, একটু সহজ করে যদি আমি শুরুতে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে করোনার সময় একটা করোনার ডোজ আসে, যেটা হচ্ছে বুস্টার ডোজ। মানে যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্টিং করে এটাকে বাড়িয়ে দেবে, মানে ইমিউন সিস্টেমটাকে আপনাকে বাড়িয়ে দেবে হুট করেই। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ সেরকম, মানে যারা হচ্ছে আইএলটিএস করবেন বা ইংলিশ থেকে ভয় পান বা বাইরে আসার বিষয় নিয়ে একটু চিন্তা করেন, কিন্তু একটু ভিতরে আমাদের মানে জড়তা বা ভয় কাজ করে ইংলিশ নিয়ে, তাদের জন্য হচ্ছে আজকের এই কথাগুলো। এইটা তাদের ভেতরে মানসিকভাবে একটু বুস্টিংয়ের কাজ হয়তো বা করবে। তো এই ভিডিওটা ধরেন যদি একজন মানুষের উপকারেও আসে, তাতেই হচ্ছে আমি মনে করি যে ঠিক আছে, আমার এই ভিডিওটা দরকার ছিল। তো যাই হোক, এবার শুরু করি। ইংলিশ আমরা ভয় পাই, এই কথাটা সত্য কথা, কিন্তু এই কথাটা ভেতরে অনেক বড় কষ্ট লুকায় থাকে আমাদের কাছে। সেটা হচ্ছে যে ধরেন আমরা পড়াশোনা শুরু করি একদম নার্সারি থেকে শুরু করে, আমি ব্যাচেলর পর্যন্তই কথা বলি, আমি মাস্টার্সে নাই গেলাম। তাহলে এই ধরেন 16 বছরের একটা এক্সপেরিয়েন্স, মানে আপনি ইনস্টিটিউশনে পড়াশোনা করলেন, যেখানে আপনার নার্সারি থেকে শুরু করে একদম ব্যাচেলর পর্যন্ত আপনার কাছে একটা ইংলিশ সাবজেক্ট থাকবেই। আমরা সারা জীবন ইংলিশের প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়াশোনা করে এসে 16 বছর পড়াশোনা করার পরে তারপরে কেন আমরা ইংলিশে কথা বলতে ভয় পাই বা কথা বলতে পারি না? শুধুমাত্র হাই, হ্যালো, হাউ আর ইউ এই ধরনের কথাগুলাই আমরা বলতে পারি, এর বাইরে কিছু আমরা পারি না। গোড়ায় যখন সমস্যা থাকবে, তখন আপনি শুধুমাত্র মাথায় ট্রিটমেন্ট করে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার নিজ থেকে সমস্যাগুলো সমাধান করা দরকার। যেমন ধরেন যে এডুকেশন সেক্টরের একটা টপিক নিয়ে শুধু কথা বলে আমি আবার আমার জায়গায় ব্যাক করব। আমরা ছোটোবেলা থেকে যে শিক্ষাটা নিয়ে থাকি, প্রাইমারি এডুকেশন, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি। তো এবার যদি আমি একদম প্রাইমারি লেভেলে যাই, আমি ইংলিশ মিডিয়ামকে ফোকাস দিয়ে কথা বলছি না। আমার বাংলাদেশে যেহেতু বাংলা মিডিয়ামের পড়াশোনা এবং কারিকুলারি সবচেয়ে বেশি, সো আমি বাংলাকে ফোকাস দিয়ে আমি কথা বলছি। যে আমরা জানো, আমি নিজে যেমন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। তো বাংলায় পড়াশোনা যখন আমরা করি, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, আমাদের কিন্তু সবসময় ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো থাকে। তো এই দুটাতে আলাদা আলাদা পাশ করে আমাদের 16 বছর ক্যারিয়ার, এডুকেশন ক্যারিয়ার আমাদের দাঁড় করাতে হয়। এখন আমরা 16 বছর পরে এসে যে ব্যর্থতা আমরা মাথায় নিচ্ছি, সেই ব্যর্থতা এটা আমাদের এডুকেশন সিস্টেমের, এটা আমার আপনার না। আমার আপনার যে বন্ধুটা যে ইংলিশ মিডিয়ামে পড়েছে, ও কিন্তু ফটর ফটর করে সারাক্ষণ ইংলিশ বলতে পারে। তাহলে ব্যর্থতা কিন্তু আমার আপনার না, ব্যর্থতা আমাদের সিস্টেমের, আমাদের এডুকেশন সিস্টেমের। এখন বলতে পারেন যে এডুকেশন সিস্টেম ডেভেলপ হচ্ছে, আমিও আপনার সাথে এখন এডুকেশন সিস্টেম ডেভেলপ হচ্ছে, কিন্তু সেই ডেভেলপের ধারা আর কত বছর লাগবে? স্বাধীনতার আজ কত বছর গেল, আরও কত বছর লাগবে আমাদের সেই ডেভেলপের ধারা যেতে, যে ধারায় আমরা কলেজ কিংবা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করলে আমরা ফ্লুয়েন্ট কথা বলতে পারবো, যে ধারায় পড়াশোনা করলে আমরা পড়াশোনা শেষে নিজেকে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড মানে নিজেকে দাঁড় করাতে পারবো। এটা অনেকবার একটা জাতীয় কোশ্চেন হয়ে এখন দাঁড়ায়। যেমন ধরেন, প্রতি 10 বছর পর পর মনে হয় আমাদের কারিকুলার চেঞ্জ হয়। এই চেঞ্জগুলো কে করে? শিক্ষাবিদ করেন, কিংবা ধরেন আমি যদি আরেকটু মানে ব্রড সেন্সে বলি, বুদ্ধিজীবী মানুষেরা করেন। তাহলে এই বুদ্ধিজীবীরা এত বছরেও কেন আমাদের এডুকেশনটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিতে পারে নাই? আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, আমাদের যে বুদ্ধিজীবী যে সমাজটা আছে, আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, আসলে এই বুদ্ধিজীবী মানে যে মানুষগুলো আছে, এদের ভেতরে একতাবদ্ধ নাই। ধরেন ওয়ান কাইন্ড অফ, ওই যে ঢাকায় যেমন জুন মাসের যেমন খোঁড়াখুড়ির কাজ শুরু হয়, সব মানে টেলিকম বলেন, তারপরে ওয়াসা বলেন, সিটি কর্পোরেশন বলেন, একের পর এক রাস্তা খালি খোঁড়াখাড়ি করে, একজন করে যায় আরেকজন এসে করে, আবার সেই আবার ভরাট করে যায় আরেকজন এসে করে, শেষ পর্যন্ত শেষ যে করে যায় সে আর ভরাট করে না, পুরো বছরটাই তখন এরকম বাজে অবস্থায় যায়। এডুকেশন সিস্টেম নিয়ে যখন একটা চেঞ্জ আনা হয়, তখন দেখবেন একদল মানুষ, মানে একদল বুদ্ধিজীবী বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটার পক্ষে কথা বলবে। আবার আরেক দল বুদ্ধিজীবী বলবে যে না, এটাতে এই অসুবিধা হবে, আমাদের এই সিস্টেমে আমরা পারবো না। তাহলে বুদ্ধিজীবী যারা আমাদেরকে চেঞ্জ করবে, যে সমাজ চেঞ্জ করবে, সেইখানেই কিন্তু আসলে একতাবদ্ধ নাই। তাদেরকে যদি গোল টেবিলে একসাথে বসায় দিয়ে সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আনা যায়, তাহলে একটা সলিউশন সহজে আসা যাবে। যেমন ধরেন, আমি যদি ব্যর্থতার যে কথাগুলো আমি এখন বলছি, সেটা হচ্ছে যে আমি আপনি কথার কথা, যদি আমরা সবাই যদি বাংলা মিডিয়ামের হয়ে থাকি,
এবার আসেন, আমাদের যে শিক্ষকগুলো ছিলেন, আমাদের ক্লাসে যারা আমাদের ইংলিশ প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র নিতেন, একদম কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আপনি এটা মানদণ্ড হিসেবে নিতে পারেন, সমস্যা নেই। আসলে সেই শিক্ষক, যে শিক্ষক আমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, সেই শিক্ষক কি আসলেই ইংলিশে ফ্লুয়েন্ট, স্পিকিংয়ে ফ্লুয়েন্ট, লিসনিংয়ে এসে সব কিছু বুঝতে পারে ভালোভাবে? সে কিন্তু বাসায় একটু প্রিপারেশন নিয়ে আসে, কিংবা প্রিপারেশন দরকার নেই, স্কুলে এসে সে তার নিজের মতো করে শুধুমাত্র পড়িয়ে যাচ্ছে, গল্পগুলা পড়িয়ে যাচ্ছে, বাংলা অনুবাদ করে দিয়ে যাচ্ছে। আমরা পরের দিন নোটবুক দেখে কিংবা বাসায় বা টিচারের থেকে পড়ে মুখস্থ করে এসে আমরা ছড়াছড় সেই গল্পগুলো আমরা ইংলিশে বলছি লাইন বাই লাইন এবং বাংলায় অনুবাদ করছি। তারপর টিচার বলছে, বলো অমুক শব্দের মানে কি, বানান করে শোনাবো, আমি তাকে বলছি। এই হলো আমাদের ইংলিশের অবস্থা, আমাদের ইংলিশ সাবজেক্টের অবস্থা। তাহলে আমাদের পড়াশোনার ধরন যদি এমন হয়, তাহলে আমরা 16 বছর 18 বছর পড়াশোনা করার পরে আমরা তো ইংলিশ দেখে ভয় পাবোই। কারণ এখন আমি ইন্টারন্যাশনালি চিন্তা করছি, আমি অমুক দেশে পড়াশোনা করতে যাব, অমুক দেশে কাজের জন্য যাব, তাহলে তো আমি আর পারছি না। কারণ আমরা তো মানে ইংলিশে অনুবাদ সারা জীবন পড়াশোনা করি, আমরা তো লিসনিংয়ের প্র্যাকটিস করি না, আমরা স্পিকিংয়ের প্র্যাকটিস করি না। শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটাকে ফোকাস দিয়ে বাংলা মিডিয়াম স্কুলগুলোতেই যদি ইংলিশ মিডিয়ামের মতো করে টিচারদের নিয়োগ দেওয়া হতো, কিংবা যদি সেভাবেই পড়াশোনা করানো হতো, তাহলে আমরা এই ভয়টা পেতাম না। যেমন ধরেন, আপনি প্রাইমারি স্কুল, আমি এর আগে একটা বাজে কথা মনে হয় বলেছিলাম যে প্রাইমারি এডুকেশন নিয়ে আমাদের আসলে যেখানে সবচেয়ে বড় সাপোর্টের জায়গা, সেই জায়গাগুলো আমরা বেশি নগণ্যভাবে দেখি। যে প্রাইমারি স্কুলগুলোতে যে টিচারগুলো নিয়োগ দেওয়া হয়, হাই স্কুলে যে টিচারগুলো নিয়োগ দেওয়া হয়, ইংলিশের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আলাদা কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে স্পিকিংয়ে তার এরকম হতে হবে, লিসনিংয়ে তার এরকম হতে হবে, যেটা ইংলিশ মিডিয়ামগুলো হয়। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ঝামেলা, এই ঝামেলা কবে কাটায় উঠবো সেই চিন্তা খুবই কঠিন। এবং সেই চিন্তা পার করতে গেলে আপনার প্রজন্ম যাবে, আমাদের সন্তানদের প্রজন্ম ঠিক হবে কিনা আমি জানি না। কারণ এখনও যে প্রাইমারি স্কুলে টিচার নিয়োগ দেওয়া হচ্ছে, যাদেরকে গদবাঁধা নিয়ম অনুযায়ী, ওই ছেলে বা ওই মেয়ে যে পড়াশোনাটা করছে, সে তো আগামী 20 বছর 25 বছর পরে গিয়ে বাংলাদেশকে লিড দেবে। তাহলে ও কী শিখে আসলো? ইংলিশে ওর দক্ষতাও তো হলো না। তো এটা কবে ভালো হবে সেটা একটা অলৌকিক স্বপ্ন। সেই স্বপ্নের দিকে আমরা না তাকিয়ে নিজেদের হাল নিজেদের ধরতে হবে। আমরা 16টা বছর পড়াশোনা করি, তারপরেও কিন্তু আমরা ইংলিশের প্রনাউন্সিয়েশনগুলো ঠিক করতে পারি না, আলফাবেটের উচ্চারণগুলো আমরা ধরতে পারি না। তাহলে এইটা কোথায় শেখানোর দরকার ছিল? এইটা তো শেখানোর দরকার ছিল আমার প্রাইমারি এডুকেশনে। যখন আমাদেরকে বলে এ বি সি, এভাবে না শিখি একে কীভাবে শেখানো দরকার, বিকে কীভাবে শেখানো দরকার, আমাদের অ্যালফাবেটের অ্যাকসেন্টগুলা বা ফোনেটিকগুলা, এটা যদি প্রাইমারি স্কুলে শেখানো হতো, তাহলে আমরা হাই স্কুলে উঠে কিংবা প্রাইমারিতেই আমরা ওয়ার্ডের সঠিক উচ্চারণটা করতে পারতাম। আমরা ধরেন কথার কথা একটা উদাহরণ দিয়ে আমরা হয়ার বলি, হোয়াট বলি, আসলে এটা হওয়া উচ্চারণ কখনোই হয় না। এটা হলো ওয়াট, তারপর হচ্ছে ওয়্যার। তো বিষয়গুলো আমরা কিন্তু করি যে হয়ার, হ্যাঁ, এই বিষয়গুলো আমি একটা এক্সাম্পল বললাম যে আমাদের এটা শেখানোর দরকার ছিল একদম প্রাইমারিতে। আমরা সেটা এসে শিখছি কখন? আমরা এটা এসে শিখছি হয় আইএলসের সময়। আইএলসের সময় আমরা এগুলো আসলে খুবভাবে এগুলো শিখতে পারি না। যারা ফনেটিক্স শিখে তারা হয়তো এগুলো পারে। কিংবা আমরা এ বর্ষে আসার পরে যখন ব্রিটিশদের মুখে বা আমেরিকানদের মুখে কথাগুলো শুনি, শুনে দিনে দিনে আমরা কারেকশন নিতে নিতে আমাদের আরও 1 বছর চলে যায় বা 6 মাস চলে যায়। এটা ব্যর্থতা আমার আপনার না, আমি আবারও বলছি, এই ব্যর্থতা আমাদের সিস্টেমের। তো এই সিস্টেমটা কে দাঁড় করাবে? এই সিস্টেমটা আমি আপনি দাঁড় করাতে পারবো না। আমি আপনার প্রতিদিন যদি সকালে বিকালে একটা করে ভিডিও করি, সকালে বিকালে মানুষকে গিয়ে কানে কানে কথা বলি, ভাই এগুলো লাভ নেই, কোনোই লাভ নেই। যাদের চিন্তা করার কথা তারা কি চিন্তা করছে একমাত্র আল্লাহ জানে, আর তারা জানে। তো আমাদের হাল আমাদের ধরতে হবে। মাঝে মধ্যে এটা আমার কাছে মনে হয় যে আমি একটু রিসার্চ করি যে ইংলিশ খাতের জন্য বাংলাদেশে যে ইনস্টিটিউটগুলো আছে, এইটার বিজনেস আসলে প্রতি বছর কত মিলিয়নের। এটা একদম $1 মিলিয়ন হিসাব, যে কত মিলিয়নের বিজনেস হচ্ছে শুধুমাত্র ইংলিশ কোর্সকে নিয়ে। এই কোর্সটাই, এই মিলিয়নের বাজারটা তৈরি হয়েছে আজকে আমাদের এডুকেশন সিস্টেমের জন্য। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা 16 বছর পড়াশোনা করছি, এটা আমার প্রাতিষ্ঠানিক অধিকার। আমি আমার প্রতিষ্ঠান থেকে এটা শিখবো, আমার এই শিক্ষা লাইফ থেকে এটা শিখবো। সেই অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি। আমার টিচার যারা আছেন ওনাদের লাইফেও কিন্তু ওনারা এভাবে শিখে নেয়। তো উনি আমাকে কি শেখাবে? ওই বেচারাকে তো আমি দোষ দেবো না। যখন শিক্ষা খাতে নতুন নতুন চেঞ্জ আনা হয়, তখন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়
যেমন ধরেন এখন যে শিক্ষা খাতের যে চেঞ্জটা আনা হয়েছে, এই চেঞ্জের জন্য শিক্ষকদেরকে ট্রেনিং দিচ্ছে। আমি কয়েকটা বেশ ভালো ভিডিও দেখলাম যে সেখানে হচ্ছে ধরেন ট্রেনার যিনি আছেন উনি খুব নেচে গিয়ে লাফালাফি করে মানে ট্রেনিং দিচ্ছেন মানে শিক্ষকদের। আর যে শিক্ষকরা ট্রেনিং নিতে আসছেন কিছু শিক্ষককে দেখেছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কারণ উনি ওই কালচারে তো বড় হয় নাই। এখন যে কালচারটা আমাদের শিক্ষায় দেওয়া হচ্ছে মানে এটা হচ্ছে ফাস্ট গ্রোয়িং, মানে হচ্ছে আপনাকে অ্যাক্টিভলি আপনাকে স্টুডেন্টদের সাথে মিশতে হবে। আমাদের টিচারদের বয়স হয়ে গেছে 50-55, যাদের সময়ে মানে বাংলাদেশে কেবল সাদা কালো টেলিভিশন আসছে তারা ওই যুগের মানুষ, আর এখন হচ্ছে পোলাপান ইন্টারনেট ইউজ করার মানুষ। তো যে শিক্ষক আপনার সাদা কালো টিভির সময়ের হচ্ছে মানুষ, আর সেই শিক্ষক এসে এই নিচে গিয়ে পড়াশোনা দেবে একজন ইন্টারনেট ইউজার একটা শিক্ষার্থীকে, এটা কিন্তু মানানো একটু কঠিন হয়ে যাচ্ছে ওই শিক্ষকের কাছে। উনি তো এই নাচানাচি করে লাফালাফি করে পড়াশোনাটাকে এটা ওনার কাছে যেমন নিজে নিজে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মতো করছে। এটা আসলে দ্বিধাদ্বন্দ্ব না, এটাকে বলা যায় ধরো হচ্ছে শরম করছে, মানে ওনারা কিন্তু মারাত্মক লেভেলে শরম করছে যে আমি ক্লাসে গিয়ে আমি এরকম লাফায় লাফায় পড়াবো ছিল না। এখন এই শিক্ষা খাতকে আবার খাপ খাওয়াতে হইলে আবার 10 বছর যাবে, 15 বছর যাবে, তারপরে দেখবেন আবার চেঞ্জ হবে, বলবে না এটা এইভাবে থাকবে না, এইভাবে হবে। এই গেম কোথায় শেষ হবে? এখন আমি আপনাকে বলবো কিভাবে এই সিস্টেমের ভেতর দিয়েই মানে নিজের হাল নিজে ধরবেন। এখন আমি আপনাকে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গায় কথা বলবো, সেটা হচ্ছে যে ধরেন পৃথিবীর মানচিত্রকে এবার একদম চোখ বন্ধ করে আপনি পৃথিবীর মানচিত্রকে মাথায় নেন, যে পৃথিবীর মানচিত্রে এবার চিন্তা করেন ইউরোপিয়ান যত দেশগুলো আছে আপনি প্রত্যেকটা দেশে তাদের নিজেদের ভাষাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। মানে সেই দেশে যদি আপনি পড়াশোনা করতে আসতেছেন তাদের দেশের ভাষা শিখে তারপরে তাদের দেশে পড়াশোনা করতে যেতে হয়, কারণ তারা তাদের ভাষাটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। তো এবার আপনি রাশিয়ার দিকে চিন্তা করেন, চায়নার দিকে চিন্তা করেন, জাপানও সেরকম, মিডল ইস্টের কথা যদি আপনি চিন্তা করেন, তো সবাই কিন্তু তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে। তাহলে ইংলিশ পারে কারা? ইংলিশ পারে হচ্ছে ধরেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ক্যানাডাতে আপনি ফ্রেঞ্চ হচ্ছে এবং ইংলিশ দুটোর কম্বিনেশন, নিউজিল্যান্ডের কথা চিন্তা করতে পারেন। তো সামান্য কিছু দেশ আছে যারা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্ট, এবং ম্যাক্সিমাম পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইংলিশ পারে না। এটা হচ্ছে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা, যে অনেক মানুষই তো পারে না পৃথিবী, তাহলে আমিও পারি না, তাহলে সমস্যা কোথায়? তাহলে আমিও পারবো। তো এটা হচ্ছে আপনি মানে সান্ত্বনা হিসাবে নেন যে পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ আসলে ইংলিশ পারে না। এখন আপনি বলতে পারেন যে ভাই যদি ইউরোপিয়ানরা তাদের নিজেদের ভাষাকে ফোকাস দেয়, যদি চাইনিজরা নিজেদের ভাষাকে ফোকাস দেয়, তাহলে আমরা নিজেদের ভাষায় ফোকাস দিলে সমস্যাটা কোথায়? সমস্যা তো নেই। সমস্যাটা তখনই যখন আপনি একটু চিন্তা করবেন তারা হচ্ছে স্বনির্ভরশীল দেশ। আপনি জার্মানির কথা চিন্তা করেন, আপনি নরওয়ের কথা চিন্তা করেন, আপনি স্পেনের কথা চিন্তা করেন, ওরা কিন্তু অন্য দেশের উপর কিন্তু নির্ভরশীল না। উল্টা দিকে আমরা কিন্তু এখনো স্বনির্ভর হতে পারি নাই, আমরা স্বনির্ভরের দিকে আগাচ্ছি। তো আমাদের দেশেও যখন হচ্ছে ইন্ডাস্ট্রি খুব মানে সুপ্রিম লেভেলে চলে যাবে, আমাদের অর্থনৈতিক অবস্থা ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে চলে যাবে, তখন আমরা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ ইউজ করেও আমরা করতে পারবো। বাট সেটা টাইম লাগবে। সেই টাইমটা আসতে হলে আমাদের নিজেদের ডেভেলপ করে আগে বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা করে নিজের দেশে ব্যাক করে কিংবা এইসব দেশে থেকেই নিজের দেশকে ডেভেলপের জায়গায় নিতে হবে। এইসব জায়গাতে আমাদের সেলফ ডেভেলপমেন্ট দরকার আছে, যেটা আপনি হয়তোবা আমাদের সিস্টেম থেকে পাবেন না, সেটা আপনার নিজে নিজে এখন করতে হবে। আমাদের সমস্যা হলো যে আমরা যখন ইংলিশের কথা চিন্তা করি তখনই আমরা ভেবে নিই যে ইউএস আমেরিকার কথাগুলো আমরা ভেবে নিই, ও আল্লাহ ওরা তো কত ভালো করে কথা বলে, আমরা তো কথা বলতে পারি না। হ্যাঁ, তখন আপনি হয়ে যান মানে মেন্টালি ভেঙে পড়ছেন যে আমাকে দিয়ে হবে না, আপনাকে দিয়েই হবে, কারণ পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইংলিশ বলতে পারে না। এটা হচ্ছে আপনি সবচেয়ে বড় মূল মন্ত্র হিসাবে নেন যে পৃথিবীর যেখানে ম্যাক্সিমাম মানুষই পারে না, সো আমি তাদের মধ্যে একজন। এবার আমি পারবো, কিভাবে পারবো সেটা আমি আপনাকে এখন বলছি। আপনি শুরুর দিন থেকেই যদি লিসনিংয়ের প্র্যাকটিসটা আমেরিকান অ্যাকসেন্ট দিয়ে শুরু করেন কিংবা ব্রিটিশ অ্যাকসেন্ট দিয়ে শুরু করেন, আপনার জন্য বুঝতে একটু কঠিন হবে। আপনি যেটা করেন যে আপনি ফোনেটিক যেটাকে বলা হয়, মানে আলফাবেটের উচ্চারণ কীভাবে হবে, এর উচ্চারণ কেমন হবে, বি এর উচ্চারণ কেমন হবে, সি এর উচ্চারণ কেমন হবে, এ ওয়ার্ডের শুরুতে থাকলে কেমন হয়, তারপর হচ্ছে মাঝে থাকলে কেমন হয়, এইরকম ধরনের যে মানে পড়ালেখাগুলো আছে সেটা আপনি অনলাইনের সাপোর্টে আপনি নিতে করতে পারেন, কিংবা যদি মনে করেন দেশে কোথাও ভালো কিছু পড়ায় আপনি সেখান থেকেও করতে পারেন। আপনি এইটা প্র্যাকটিসটা আপনি ফোনেটিকটাকে ভালো করে শিখেন, তারপরে আপনি লিসনিংটা ধীরে ধীরে শুরু করেন। আপনি ডিরেক্ট আমেরিকান বিবিসি তারপরে হচ্ছে আল জাজিরা এদের নিউজ দিয়ে শুরু করবেন না। সবাই বলবে এগুলো দিয়ে শুরু করেন, আমি কখনোই বলি না আপনি এগুলো দিয়ে শুরু করেন। আমি যাদেরকে সাজেশন দিই আমি বলি যে ভাই তুমি প্রথমে এমন একজন মানুষের কথা শোনো যার ইংলিশ তুমি বুঝতে পারো,
সেটা হতে পারে যে কোনো ব্যক্তির লেকচার হতে পারে। আপনি হতে পারে সেটা জাপানিজ একজন মানুষের হতে পারে, সেটা আপনি ক্যানাডিয়ান কোনো মানুষের লেকচার হতে পারে, সেটা মিডল ইস্টের কোনো মানুষের লেকচার হতে পারে। যার ইংলিশ আপনি বুঝেন সেইটা দিয়ে আপনি শুরু করেন। আর আপনি নিজেই স্পিকিংয়ের জন্য আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে ফোনেটিক, মানে আগে ব্রিটিশ অ্যাকসেন্টগুলো শিখেন কিংবা আমেরিকান অ্যাকসেন্টগুলো আগে শিখে আপনি স্পিকিংয়ের জন্য রেডি করবেন নিজেকে ব্রিটিশ অ্যাকসেন্ট কিংবা আমেরিকান অ্যাকসেন্টের জন্য। কিন্তু লিসনিংটা আপনি ব্রিটিশ কিংবা আমেরিকান দিয়ে শুরু করলে আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। শুরুতে অন্য দেশের মানুষের ইংলিশ দিয়ে শুরু করেন, যাদের ইংলিশগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। তারপর ধীরে ধীরে আপনি ব্রিটিশ কিংবা আমেরিকান অ্যাকসেন্টের দিকে আসেন। যখন আপনি ফোনেটিকগুলো নিজে শিখবেন মুখে বলার জন্য, আর যখন আপনি অন্যটা শুনবেন, কথার কথা আপনি ইন্ডিয়ার কোনো মানুষের অ্যাকসেন্ট শুনলেন কিংবা জাপানিজ কোনো মানুষের অ্যাকসেন্ট শুনলেন, এটা আপনার বুঝতে সুবিধা হবে। আপনি মেন্টালি আপনার ভেতরে খুব ভালো শক্তি কাজ করবে যে হ্যাঁ আমি পারবো, আমি তো এই লোকের কথা বুঝতে পারছি। আপনি একদম শুরুর দিনেই যদি আপনি ব্রিটিশ কিংবা আমেরিকান অ্যাকসেন্ট কানে নিয়ে যদি আপনি শুনতে চান, আপনি পারবেন না। আপনি যে পরিমাণ ভয় পেয়ে যাবেন, ওই ভয় আপনার জীবন থেকে কাটবে না। আপনি শুরু করবেন যেভাবে বললাম সেভাবে। আমার কাছে মনে হয় এইটা আপনার ভেতরে একটু উপকারে আসতে পারে। আমার একটা পয়েন্টে হয়তোবা আপনারা দ্বিমত পোষণ করবেন যে আমি কেন শুরুর দিকে চাইনিজ, জাপানিজ বা ইন্ডিয়ান মানুষের কথাগুলো শুনতে বলেছি, এতে করে আপনাদের স্কিল নষ্ট হবে। এটা কখনোই হবে না। আপনারা যদি ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী পড়াশোনা করেন, এটাও ক্যামব্রিজের আদলেই করা, সেটা হচ্ছে যে আপনার A1, A2, B1, B2, C1, C2 যদি আপনারা এইভাবে ধাপে ধাপে ইংলিশগুলো শিখতে যান, তাহলে আপনি দেখবেন A1, A2-র বইয়ে আপনি শুরুর দিকে যে লিস্টিংগুলো পাবেন, সেটা হচ্ছে দেখবেন তাইওয়ানের কিংবা চাইনিজের কিংবা জাপানিজ কিংবা মিডল ইস্ট মানুষের, যাতে করে আপনি সহজে বুঝেন। বাট আপনি যখন C1, C2-র ক্লাসগুলো করবেন, তখন আপনি যে লিস্টিংগুলো আপনি শুনবেন, তখন কিন্তু আপনি ওই চাইনিজ, জাপানিজের কথাগুলো শুনবেন না। তখন কিন্তু প্রপার ব্রিটিশ মানুষের কথাগুলো আপনি তখন শুনতে পাবেন। তো এটাকে বলা হচ্ছে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক। তো ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনি যদি একটু পড়াশোনা করেন, আপনি তখনই জানতে পারবেন। যেমন ধরেন IELTS-এর 5.5 পাওয়া আর হচ্ছে আপনার ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী B1 কমপ্লিট করা, দুটোই সমান। আপনারা চাইলে এখন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক সম্পর্কে ঘাটাঘাটি করতে পারেন, সে বিষয়ে জানতে পারেন। আমার এগুলা করা আছে বলেই আমি জানি এবং সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি। আরেকটা বড় বিষয় হলো যে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে, ফ্রি অ্যাপ্লিকেশন আছে। আপনি এগুলো সার্চ দিয়ে আপনি সেগুলো ইউজ করতে পারেন, কিংবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে ইউজ করতে পারেন। সবচেয়ে বেটার, কাউকে দরকার নাই ভাই, কাউকে দরকার নাই। আপনি নিজে পাগলের মতো, যে আমি যেমন মোবাইল দিয়ে ভিডিও করছি, আপনি এরকম মোবাইল দিয়ে আপনি নিজের মতো নিজে ভিডিও করে আপনি দেখেন আপনার অ্যাকসেন্টটা কেমন। প্রথম দিনে আপনি রেকর্ড রেখে দেন, তারপরে 2 মাস 4 মাস প্র্যাকটিস করার পরে একটা রেকর্ড দেখেন, আপনার আকাশ পাতাল পার্থক্য পাবেন। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় ইংলিশের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে হরেক রকম প্রলোভন দেখিয়ে মানুষকে অফার দিচ্ছে যে তোমরা এই কোর্স করো, সেই কোর্স করো, আমরা এই করাই সেই করাই। হ্যাঁ, এইটা যদি আমাদের কারিকুলারটাই যদি স্ট্রং হতো, তাহলেই কিন্তু আমরা আর এই সকল কোচিংয়ে আমাদের যেতে হতো না। কোচিং যে সবসময় খারাপ তা কিন্তু না। 2-1টা কোচিং আছে যারা আসলেই মানুষকে ডেভেলপ করছে ইংলিশে। আমি যখন কমার্স কলেজে ছিলাম, তখন আমি দেখতাম যে আমাদের কলেজের সামনে যে ওই যে বৈদ্যুতিক খুঁটিগুলো ছিল, ওই খুঁটিগুলাতে বড় বড় ব্যানার দিয়ে ঝুলিয়ে যেত। প্রতি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এগুলো চেঞ্জ হতো। তো বিভিন্ন কোচিংয়ের মানুষ আসতো এবং সেখানে লেখা থাকতো যে 7 দিনে ফ্লুয়েন্ট স্পিকিং, তারপরে হচ্ছে 3 দিনে গ্যারান্টি ফ্লুয়েন্ট স্পিকিং, তারপরে হচ্ছে 1 মাসের হচ্ছে ক্র্যাশ কোর্স, কি যেন থাকতো। তো এই যে ধরেন ধান্দা ফিকির হোক আর সেটা সত্যিকারেরই কোর্স হোক, আমি এটা মানতে রাজি না যে আপনি 3 দিনে 7 দিনে আপনি ফ্লুয়েন্ট স্পিকার একজন হয়ে যাবেন। যে আমাদের শিক্ষা ব্যবস্থায় 16 বছর পড়াশোনা করে যে ছেলেকে দিয়ে মুখ দিয়ে আমরা কথা বলতে পারি নাই, সেই ছেলেকে 3 দিনে আপনি একজন ফ্লুয়েন্ট বানায় ফেলবেন ভাই, এটা একদম ওই যে মলম বিক্রি করার মতো কথা এগুলো। তো আমার কথা হলো যে আপনি কোচিংয়ের সাপোর্টটা পরে নেবেন, সবসময় কোচিংয়ের সাপোর্টটা পরে নেবেন। নিজেকে আগে নিজের মতো কিছুটা ডেভেলপ করে একটা জায়গায় দাঁড় করিয়ে তারপরে আপনি কোচিংয়ের সাপোর্ট নেন। এখন আপনার যদি ইচ্ছা থাকে দেশের বাইরে জব কিংবা পড়াশোনার জন্য আপনার আশা, তাহলে আপনার জন্য ইংলিশের কোনোই বিকল্প নেই। আর এজন্য আপনি আপনার নিজের মতো ধীরে ধীরে প্রস্তুতি নিন। আপনি হুট করেই ব্রিটিশ কিংবা আমেরিকান লিসনিং স্পিকিং দিয়ে শুরু করলে আপনি একদম ধরা খেয়ে যাবেন, আপনার ভেতরে ভয় কাজ করবে। আপনি ধীরে ধীরে আমি যেভাবে বললাম যদি সেভাবে কাজ করেন, হয়তোবা আপনার জন্য কাজে লাগতে পারে। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।